শুভ সন্ধ্যা সকলকে। অল ইন ওয়ান স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের ব্যঞ্জন বর্ণের উপরে থাকা দাগের বিষয়ে। এখন আমরা বোর্ডের দিকে তাকাবো। এখানে রয়েছে ক, খ, গ, ঘ, ঙ, চ। এই ব্যঞ্জন বর্ণগুলো পরপর সাজানো রয়েছে। আগে আমরা জেনেছি এই চারটি ব্যঞ্জন বর্ণের ব্যাকরণের মধ্যে পড়ে না। এখন আমি যেটা আলোচনা করবো সেটা হলো এই বর্ণগুলোর উপরের দাগ। যেমন ক এর উপরে যে দাগ রয়েছে এটা এতটুকু, খ এর উপরে দাগ অর্ধেক, এটা অনেকটাই বড় পূর্ণ, এটা অর্ধেক ছোট পূর্ণ, এটাই নেই। চ এর উপরে এত বড়, ছয় পূর্ণ, জয়ে পূর্ণ, ঝয়ে পূর্ণ, ইঙতে নেই। এই যে ইঙতে নেই আর এই যে উমতে নেই, এবং তার পরবর্তী ব্যঞ্জনগুলোতে আমরা দেখছি সবগুলোতে আছে। আমরা এখন খুঁজে বার করব কোন কোন বর্ণগুলোর মধ্যে অর্ধ দাগ রয়েছে, উপরে অর্ধ দাগ। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এই মূর্ধন্যে অর্ধ দাগ, থয়ে অর্ধ দাগ, পয়ে অর্ধ দাগ, তালবশ শয়ে অর্ধ দাগ। তাহলে বর্ণ যখন লেখা হলো, কেন বর্ণের উপরে এই বিষয়গুলো রাখা হলো? একটি পূর্ণ দাগ এবং পরেরটি অর্ধ দাগ। নিশ্চয়ই এর পেছনে কোনো লজিক রয়েছে। আমরা সেই লজিকটাই আজকে আলোচনা করব। কয়ের উপর আমরা দেখছি যে পূর্ণ দাগ রয়েছে এবং ক্ষয়ের উপর অর্ধ দাগ, ঘয়ের উপর অর্ধ দাগ, ঘয়ের উপর অর্ধ দাগ। এই অর্ধ দাগগুলো থাকার পেছনে কারণ হলো এই ক বা ম যতগুলো বর্ণের উপরে পূর্ণ দাগ রয়েছে সেগুলো স্বাধীন বর্ণ বলতে পারি আমরা। স্বাধীন বর্ণ এবং স্বাধীন ব্যক্তির মধ্যে বুঝি স্বাধীন ব্যক্তি আমি যেখানে খুশি একা একা যেতে পারি, আমার ভয় লাগে না, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, আমি একা চলতে পারি। কিন্তু একজন বয়স্ক লোক, বৃদ্ধ, সে হয়তো তার শারীরিক শক্তি আর তেমন নেই, তাকে যেতে হলে লাঠি নিতে হয় বা কারো সাহায্য নিয়ে যেতে হয়, কিংবা কারো সাহায্যের প্রয়োজন। সেই রকমই আমরা এখানে দেখব একটি লাইনের সাহায্যে আমি বোঝাই। যেমন এটি যদি একটি লাইন হয় বা রেখা হয়, এটাকে যদি আমি মাঝখান থেকে ব্রেক করি তাহলে আমি দেখতে পাচ্ছি দুটো রেখা রয়েছে, একটা এখানে একটা, এই দুটো অর্ধ, আর এই দুটো যদি যখন মিশে যাচ্ছে তখন হচ্ছে পূর্ণ একটি লাইন। ঠিক এই রকমই আমরা এটাই দেখব, কয়ের উপর পূর্ণ লাইন মানে এটি স্বাধীন বর্ণ, স্বাধীন ব্যঞ্জন বর্ণ। তাহলে ক এই উচ্চারণটা একা একাই উচ্চারিত হতে পারে এবং খুবই স্বাধীন। খ কয়ের মতো তেমন উচ্চারিত হলেও এই খ ব্যবহৃত হয় শুধুমাত্র পরবর্তী বর্ণের সাথে মেলার জন্য, বা যে যে বর্ণগুলোর ওপরে অর্ধ দাগ রয়েছে সেই সব বর্ণগুলো পরবর্তী বর্ণের সাথে মিলবে বলা যেতে পারে। তাহলে আমরা লাইনের সাহায্যে এটা বুঝলাম, একটা বয়স্ক ব্যক্তির সাহায্যে বুঝলাম যে এই বর্ণগুলো লেখার সময় বা আবিষ্কার করার সময় নিশ্চয়ই কোনো লজিক ছিল, সেই লজিকগুলো হলো এইখানটায়। আর এই বর্ণগুলোতে কোনো উপরে দাগই নেই, ইও এতেও নেই। তাহলে আমরা বুঝলাম পূর্ণ দাগ আর স্বাধীন বর্ণ এক, এবং যেগুলোতে অর্ধ দাগ রয়েছে সেগুলো পরবর্তী বর্ণের সাথে মিলবে। যেমন ক, এটা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারছে। এইবার আমি যদি খ দেখি, এখানে আমি দেখছি এই অর্ধ দাগ রয়েছে, তার মানে এটি কোনো একটি বর্ণের সাথে মিলতে চাইছে, কোনো একটি বর্ণের সাহায্য চাইছে। সব সময় যে বর্ণের সাহায্য চায় তেমন না, কিন্তু এটা বেসিক্যালি কোনো বর্ণের সাহায্য চাইছে। যদি ক্ষয়ের সঙ্গে আমি র যুক্ত করি তখন হয়ে যাবে ক্ষয় র ফলা। আশা করি সকলকে বোঝাতে পারলাম। আর আমি এর সাথে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো খণ্ড ত।
এর উচ্চারণ খণ্ড ত, তার মানে ত, আর আমরা খণ্ড মানে জানি তাকে ভাগ করা বা ভেঙে দেওয়া। যেমন এটা যদি একটা বিস্কিট হয়, এটাকে খণ্ড করলে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা দুটো, এরপর যদি ভাগ করি তাহলে 3 4। তাহলে তকে যখন আমরা ছোট করে বলবো বা খণ্ড হয়ে যাবে, খণ্ডত্বের তয়ের আকার যখন খণ্ড হয়ে যাবে তখন সেটা খণ্ডত্ব হয়। খণ্ডত্ব এর সাথে হসন্ত যুক্ত রয়েছে, যার জন্য এর উচ্চারণটা হালকা হয়ে যায়। তাহলে আজকে আমরা ক্লাসে বুঝলাম যে এই ব্যঞ্জনগুলোর উপরে অর্ধ তার, এই ব্যঞ্জনটার উপরে পূর্ণ তার। তাহলে কেন এগুলো হয়েছিল, এই দাগগুলো রাখার পেছনে এই কারণগুলোই ছিল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো ক্লাসটি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটি কমেন্ট করে দেবে, এবং আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটি দেখেছো, এবং না বুঝতে পারলে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ।